আসসালামু আলাইকুম। বিসিএস লিখিত প্রার্থীগণ, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো সবাই। আহ, যারা যোগদান করছো একটু কমেন্ট করে জানাবে যে ঠিকঠাক আমাকে শোনা যাচ্ছে কিনা। একটু কমেন্ট করো তো। ওকে, তাহলে যারা যারা শুনছো আমার শিক্ষার্থীরা, দেখো আমার এই লাইভটা আমার শিক্ষার্থী বাইরে অনেকে শুনবে। তো আমি আসলে অ্যাড্রেস করি আমার শিক্ষার্থীদেরকে, প্রিয় শিক্ষার্থীদেরকে, যে কারণে আমি একটু হৃদ্যতার খাতিরে আরকি, একটু বেশি ঘনিষ্ঠতার কারণে, মানে গ্যাপ কমানোর স্বার্থে আমি খুবই ক্যাজুয়াল সম্বোধন করে থাকি। তো যারা আমার শিক্ষার্থী এই লাইভটি দেখছো, প্রত্যেকেই অনুরোধ করব একটু শেয়ার দেওয়ার জন্য, এবং আমিও শেয়ার দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আসলাম অনেকদিন পরেই। আহ, আজকে আমি একটা লাইভও নিচ্ছি। আহ, তো তোমরা সবাই একটু শেয়ারটা দিয়ে নাও। আমি জাস্ট দু একটা গ্রুপে আমার শেয়ার দিতে হবে, তো এই জন্য আমি এই 2-4 সেকেন্ড আমি সময় একটু নিচ্ছি। প্রথম দিকে সাউন্ডেরও কিছু প্রবলেম হয়, সেটা কারেকশন করা, সেজন্য একটু সময় নিচ্ছি। নেওয়ার পরে আমি আমি হচ্ছে যে আলোচনাটা শুরু করব, সেটা পরে আলোচনাটা শুরু করব। তো আশা করছি তোমরা ভালো আছো। এমনি একটু একটু যারা এই যে শ্রাবন্তী আছো, আনোয়ার, আসলাম, সবাই আমার পরিচিত। জামান ভাই রংপুর থেকে দেখছেন। তো একটু কমেন্ট করে সবাই জানাও তো, যারা স্টুডেন্ট আছো আমার, যারা প্রিলি পরীক্ষা দিলে, কেমন পরীক্ষা দিলে, এবং মার্কস, কাট মার্কস সম্পর্কে তোমাদের ধারণা কি? আমি কাট মার্কস নিয়ে কিছু কথা আজকে কোন একটা পর্যায়ে বলবো, কারণ তোমরা অনেকেই এটা নিয়ে অনেক রকম কথাবার্তা বলছো। আমারও কিছু বলার আছে কাট মার্কস নিয়ে, এবং আমি বিশ্বাস করি আমার অধিকার আছে। আলামিন মিয়া, বর্তমান সময়ে সাধারণ জ্ঞান বিষয়ে সবচেয়ে পরিশ্রমী দক্ষ শিক্ষক, শুভকামনা। আরে আলামিন, কি প্রশংসা! হুম, আচ্ছা। তো একটা জিনিস একটু তোমরা কমেন্ট করো তো, তোমাদের ধারণা কি, যে তোমাদের ধারণাটা কি কাটমার্কস নিয়ে, তোমাদের ধারণা কি বলো? ওকে, তোমরা শেয়ার, আরেকটু শেয়ার দিয়ে দাও। আরেকটু শেয়ার করলে হয়ে যাবে কাজ। মাত্র 20টা শেয়ার, অথচ আমার এখানে 172 জন জয়েন করে ফেলছে। যেহেতু জয়েন করেছো তোমরা 172 জন, অলরেডি তো 100, অন্তত 100টা শেয়ার হওয়া উচিত, তাই না? শেয়ার দিলে হয় কি, বেশি শিক্ষার্থী দেখা শুরু করে, তখন একটু ভাল লাগে। হ্যাঁ, বেশি শিক্ষার্থী দেখা শুরু করে তখন ভাল লাগে। আহ, আচ্ছা, তো আমি আলোচনা শুরু করি। উদারতাবাদ নাকি নব্য নৈতিকতাবাদ? নব্য নৈতিকতাবাদ টাদ বলে আসলে এগুলো বলে লাভ নাই। আমার এই প্রশ্নটার উত্তর, এই প্রশ্নটা, তোমরা যে প্রশ্নটা করছো, ওইটা এই যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স 1 নাম্বার যে চ্যাপ্টারটা আছে কনসেপচুয়াল, ওই কনসেপচুয়াল চ্যাপ্টারেই আছে। এইটা রাষ্ট্রবিজ্ঞানের বইগুলোতে লেখা আছে, আমি বলছি তোমাদেরকে, হ্যাঁ, সেটা নিয়ে আমি কথা বলবো। আচ্ছা, তো সবাইকে স্বাগত। যারা যারা আমার এই ক্লাস দেখছো, লিখিত ক্লাস, ক্লাসটি ফ্রি হচ্ছে বিসিএস কনফিডেন্স রাজু ফেসবুক পেজ থেকে। বিসিএস কনফিডেন্স, ডিরেক্টেড বাই বেলাল আহমেদ রাজু, বাংলাদেশের একটা বৃহত্তম বিসিএস প্রতিষ্ঠান। বিসিএস বিসিএস প্রতিষ্ঠান বলতে বিসিএস
ক্যাডার হওয়ার যারা স্বপ্নে বিভোর শিক্ষার্থী তাদেরকে সেবা দানকারী একটি প্রতিষ্ঠান। অবশ্যই সেই সেবাটা টাকার বিনিময়ে আমরা প্রদান করে থাকি। এটি একটি ব্যবসা প্রতিষ্ঠান। অনলাইনে লিখিত কোর্স ফি কত? ৭,২০০ টাকা মাত্র। ৭,২০০ টাকা মাত্র অনলাইনে ফি। আমি আমার সহকর্মী যারা আছেন বিভিন্ন ব্রাঞ্চে যারা দায়িত্বপ্রাপ্ত আমার সহকর্মী আছেন তাদেরকে অনুরোধ করব যে শিক্ষার্থীদের কোচিং সংক্রান্ত এই প্রশ্নগুলোর আপনারা একটু কমেন্টেই রিপ্লাই দিবেন। ওকে, তো ৭,২০০ টাকা খুবই কম 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 আসলে। ক্রিস্টোফার মানলো ১১৫ থেকে ১৮, বাবলি আকরা আসসালামু আলাইকুম। ওকে, ঠিক আছে, শুরু করি। আজকে রিটেনে আমি যা আলোচনা করব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ব্যাপারে, এটা তোমাকে তোমার একটা দীর্ঘমেয়াদী প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে এটা ব্যাপকভাবে সহযোগিতা করবে বলে আমি বিশ্বাস করি। আমি আজকে খুব বেশি কিছু পড়াবো না, তবে কিছু টিপস, কিছু টেকনিক্স দিব। তুমি যদি কোচিং এ ভর্তি নাও হও, তুমি তোমার মতো করে এই জিনিসগুলো পড়ে নিতে পারো। হ্যাঁ, কোচিং এ ভর্তি হওয়াই ম্যান্ডেটরি না। ম্যান্ডেটরি বিষয় হলো ভালো পড়াশোনা করা। ভালো পড়াশোনা করা ম্যান্ডেটরি। ওকে, কাট মার্কস ১১৫ থেকে ১৮ বলছো। দেখি আমি কি বলতে পারি, পরের দিকে আমি বলবো। আমি শুরুতেই তোমাদের জন্য সেই মহামতি ভ্লাদিমির লেনিনের একটা উক্তি রেখেছি। পড়াশোনা বিষয়ে ওনার একটা উক্তি আছে। পড়াশোনা বিষয়ে ওনার একটা উক্তি আছে, সেটি হচ্ছে, না অফ করে রাখো। পড়াশোনা বিষয়ে একটা উক্তি আছে। তানজিনা আনি নরসিংদী ব্রাঞ্চে কখনো পাইনি, অনলাইনে ফ্রি ক্লাসগুলো করেছি, খুব ভালো লাগে আপনার ক্লাস। থ্যাংক ইউ তানজিনা। আমি খুবই সৌভাগ্যবান যে তোমরা এভাবে আমার প্রশংসা করো এবং এতে আমি ইন্সপায়ার্ড হই। হ্যাঁ, ইনশাল্লাহ একদিন নরসিংদী যাব। আমাদের নরসিংদী ম্যানেজার অত্যন্ত ভালো মানুষ, ভাইয়া আছেন ফয়সাল ভাই ওয়াইফ ক্যাডার হয়েছেন, তিনি আমার শিক্ষার্থী। তো একদিন যাব নরসিংদী, অন্তত ঘুরতে হলেও। আচ্ছা, ওকে। লেনিন বলেছেন, লার্নিং ইজ নেভার ডান উইদাউট এরর অ্যান্ড ডিফিট। আপনি পড়াশোনা করছেন, শিখছেন, হ্যাঁ, এইটা কখনোই সম্পন্ন হবে না যে আপনি নির্ভুল ভাবে সব পড়াশোনা করে ফেলবেন। হ্যাঁ, নির্ভুল ভাবে সব পড়াশোনা করবেন এমনটি মনে করার কোনো কারণ নাই। নির্ভুল ভাবে পড়াশোনা হবে না। পড়াশোনা করতে গেলে আপনার ভুল ভ্রান্তি হবে, আপনি পরাজিতও হবেন। আপনি একবার প্রিলি পরীক্ষা দিবেন, ফেলও করতে পারেন। দুবার প্রিলি পরীক্ষা দিবেন, ফেলও করতে পারবেন। 3বার 4বার প্রিলি পরীক্ষা দিয়ে ফেল করে পাশ করে ক্যাডার হওয়ার রেকর্ডও আছে। ফলে আপনি ডিফিট হতে পারেন, আপনার ভুল হতে পারে। এইটা কিন্তু খুবই স্বাভাবিক ঘটনা। হ্যাঁ, লেনিন বলেছেন। লেনিন কিন্তু অত্যন্ত মেরিটোরিয়াস স্টুডেন্ট ছিলেন। হ্যাঁ, তিনি বলেছেন, লার্নিং ইজ নেভার ডান উইদাউট এরর অ্যান্ড ডিফিট। তো আমিও এটা বলে আজকের ক্লাস শুরু করব। পরীক্ষা যাদের খারাপ হয়েছে, হতাশ হওয়ার কিছু নেই। পরীক্ষা যাদের খারাপ হয়েছে, হতাশ হওয়ার কিছু নেই, অরিড হওয়ার কিছু নেই। নতুন করে, নতুন উদ্যমে শুরু করতে হবে। ওকে, নেক্সট। আচ্ছা, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে আমরা আলোচনা করব। এটা কি একটু মোটা হয় না? না স্যার, এটাতে ওইভাবে আসে না, ফাংশনটা স্যার অ্যাকচুয়ালি জানি না। আচ্ছা, তো ওদেরকে ফোন করো নাই? স্যার দিছিলাম, ওনারা বলছিল যে আসবে আর আসে নাই, বলছে যে মধ্যে আসার কথা। মানে স্যার ওই যে বুট থেকে যেটা, নোটপ্যাড থেকে যেটা যায় ওটাতে মোটা হয়। তাজিন আরা শিল্পী ময়মনসিংহ ব্রাঞ্চে ক্লাসগুলো করেছে। ওকে, ঠিক আছে। আসো আমরা শুরুতে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর সিলেবাস এবং প্রশ্ন প্যাটার্নটা একটু দেখে নেই। দেখো, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স একটি কম্পালসারি সাবজেক্ট। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স একটা কম্পালসারি সাবজেক্ট। কম্পালসারি সাবজেক্ট মানে হচ্ছে তুমি জেনারেল ক্যাডারে যাও আর হচ্ছে তুমি ফয়সাল চকবাজার ব্রাঞ্চে আমার সাথে বহুবার সাক্ষাৎ হয়েছে। থ্যাংক ইউ ফয়সাল আলিম। কম্পালসারি সাবজেক্ট মানে তুমি জেনারেল ক্যাডারে যাও অথবা তুমি টেকনিক্যাল ক্যাডারে যাও। মানে ডাক্তারি তুমি যদি করতে চাও, যে আমি ডাক্তার মানুষ, শুধু ডাক্তারি করব, অন্য কোনো ক্যাডারে যাব না, তবুও তোমাকে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর 100 মার্কসে একটা পরীক্ষা দিতে হবে এবং এই সাবজেক্টটির কোড হচ্ছে 007।
সাবজেক্ট কোড হচ্ছে 007। ওকে, এই আচ্ছা, অফলাইন ক্লাসটা, অফলাইন ফিটা ব্রাঞ্চ ভেদে ভিন্ন ভিন্ন হবে। এই মাহফুজা মিম, তুমি যে ব্রাঞ্চে ভর্তি হতে চাও সেই ব্রাঞ্চে হচ্ছে যে তুমি কি করবে, একটু খোঁজ নিবে, তাহলেই কনফিডেন্সে আপনারা অরেঞ্জ স্যারের জন্যই ভালো লাগে। থ্যাংক ইউ কৃষিবিদ এমডি সজীব হাসান, খুবই ভালো কথা। না, আমাদের প্রত্যেকটা টিচার ভালো। এই যে তোমার কমেন্টের আগে একজন কমেন্ট করেছে আবু সাইদ অনেক 43-এর ক্যাডার, কি দক্ষ টিচার বাংলাদেশ অ্যাফেয়ার্স এর, হ্যাঁ খুবই দক্ষ টিচার। আচ্ছা আসো, এই পিএসসি যে সিলেবাসটি দিয়েছে না ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর, ওই সিলেবাসে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সাবজেক্টটা কেন রাখলো সেইটা ব্যাপারে একটা লাইন এখানে রেখেছে, যেটা পিএসসি বলছে যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কোর্সটা রাখার অবজেক্টিভটা কি, উদ্দেশ্যটা কি। উদ্দেশ্য বলছে উদ্দেশ্য অনেকগুলো। এক জায়গায় বলছে যে অ্যানাদার পারপাস অফ দ্য পেপার, এই যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স একটা সাবজেক্ট, এই সাবজেক্টটা রাখার উদ্দেশ্য হচ্ছে টু এক্সামিন অ্যানালিটিক্যাল ক্যাপাসিটি অফ দ্য ক্যান্ডিডেটস, শিক্ষার্থীর বিশ্লেষণ করার ক্ষমতাকে যাচাই করা, পরীক্ষা করা। কি বিশ্লেষণ করার ক্ষমতা? গ্লোবাল ইস্যুজ, বৈশ্বিক যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো বিশ্লেষণ করার ক্ষমতা একজন শিক্ষার্থীর কেমন আছে, অ্যান্ড ইভেন্টস এবং অন্যান্য ঘটনা দ্যাট আর ক্লোজলি লিঙ্কড উইথ ডোমেস্টিক এরিনা, এবং সেই সব ঘটনা বিশ্বে ঘটছে সেই ঘটনাগুলো জানতে হবে তোমাকে, যে ঘটনাগুলো বাংলাদেশের সাথে ক্লোজলি লিঙ্কড, খুবই ঘনিষ্ঠভাবে জড়িত। এইটা হচ্ছে এই কোর্সের উদ্দেশ্য। এই যে উদ্দেশ্যটা, যে একজন শিক্ষার্থীকে এই পরীক্ষাটা নেওয়া হবে, একজন শিক্ষার্থীকে এই পরীক্ষাটা মুখোমুখি করা হবে যে সে তার অ্যানালিটিক্যাল ক্যাপাসিটি আছে কিনা এই বৈশ্বিক বিষয়গুলো সম্পর্কে, পাশাপাশি বৈশ্বিক যে ঘটনাগুলো বাংলাদেশের সাথে ক্লোজলি রিলেটেড সেই ঘটনাগুলো সে জানে কিনা। এই পিএসসির এই নির্দেশনা থেকেই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে কি পড়লে প্রশ্ন কমন হওয়ার সম্ভাবনা আছে, কিভাবে স্টুডেন্টের প্রিপারেশন নেওয়া উচিত, কিভাবে তার অ্যানালিটিক্যাল পাওয়ার বৃদ্ধি করা উচিত, এই বিষয়ে স্পষ্ট একটা নির্দেশনা পাওয়া যায়। আমার মনে হয় তোমরা এই যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর সিলেবাসে এরকম একটা অবজেক্টিভের কথা পিএসসি সরাসরি উল্লেখ করে দিয়েছে, সেটা সম্ভবত তোমরা আগে দেখো নাই। কারণ আমি তো বিভিন্ন ক্লাস, এই লেকচারে সব দেখি, অনলাইনে আমি সারাদিনই বিভিন্ন টিচারের ক্লাস করি নিজেকে সমৃদ্ধ করার জন্য। তো সেখানে আমি এটা পাই নাই, বাট যে কারণে আমি বললাম যে তোমরা আজকে ক্লাসটা শেষ পর্যন্ত করো আর শেয়ার দাও, প্রত্যেকে শেয়ার দাও, ক্লাসটা শেষ পর্যন্ত করো, বেশ কিছু নির্দেশনা পাবে। আমি মনে করি যে এটা তোমাকে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর প্রিপারেশন নিতে ব্যাপকভাবে সহযোগিতা করবে। প্রিলি অনলাইন হলে মেনলি কোন ব্রাঞ্চ? আচ্ছা, প্রিলি অনলাইনে আমাদের সার্ভিসটা কেবল সেন্ট্রালি, এখানে আমাদের একটা দেখছো বিশাল একটা এখানে বোর্ড আছে 86 ইঞ্চি, সবচেয়ে বড় বোর্ড, এখানে একটা দামি ক্যামেরা আছে, এটা সাউন্ড প্রুফ রুম এখানে, হ্যাঁ এখান থেকে ক্লাসটা হবে। এটা ফার্মগেট কর্পোরেট অফিস থেকেই এটা ক্লাসটা হবে অনলাইনে। হ্যাঁ, ব্রাঞ্চে তুমি ভর্তি হলেও ক্লাস এখান থেকে হবে, এখান থেকে সবকিছু হবে। পার্থ রয়, এত প্রশংসা করো না তো। রিটেন এক্সাম অফলাইন ব্যাচ ফি কত? শাকিব, তোমার পরীক্ষা কেমন হয়েছে কত? আচ্ছা আসো, প্রপোজড মার্কস ডিস্ট্রিবিউশন। যারা পুরানা শিক্ষার্থী তাদের জন্য কথাগুলো পুরানো, নতুনদের জন্য নতুন আর কি। ফলে পুরানো যারা শিক্ষার্থী আছে তোমরা আবার বোর্ড হয়ে যেও না, তোমরা একটু সাথে থাকো আর আমাকে একটু কমেন্ট করে মাঝে মাঝে কিছু প্রশ্ন করে এনগেজ রাখো। হ্যাঁ, প্রপোজ ডিস্ট্রিবিউশন অফ মার্কস, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে কত মার্কসের পরীক্ষা হয়? দেখো, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে প্রশ্ন হয় তিন ধরনের প্রশ্ন হয়। একটা হলো শর্ট কনসেপচুয়াল নোটস, সংক্ষিপ্ত প্রশ্ন। এটা বলা আছে 10 আউট অফ 12, 12টার মধ্যে 10টা উত্তর করতে হবে, 10টায় 4 করে মার্কস 40। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে
সেটি হলো 10টা প্রশ্নই থাকে, 10টাই লিখতে বলছে, কোনো অল্টারনেটিভ প্রশ্ন দিচ্ছে না, কোনো অল্টারনেটিভ প্রশ্ন দিচ্ছে না। এটা কিন্তু আমাদের জন্য একটু টেনশন। কেন টেনশন? ধরো অল্টারনেটিভ প্রশ্ন আছে 2-3টা, 2টায় থাকলো, 12টা প্রশ্ন আছে, 10টা লিখতে হবে। 3টা যদি আমার কমন নাও থাকে তবুও তো 9টা কমন। কিন্তু যখন 10টা বলছে প্রশ্ন দিয়ে 10টাই লিখো, 3টা কমন যদি না থাকে তাহলে আমার কমনের পরিমাণ কিন্তু কমে গেল। হ্যাঁ, তো সে কারণে এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। পিএসসি এই সিলেবাসটি আসলে মানছে না, এই তাদের দেয়া সিলেবাসটি তারা মানছে না। অ্যানালিটিক্যাল কোশ্চেন্স, অ্যানালিটিক্যাল কোশ্চেন্স 3টা লিখতে হবে 4টার মধ্যে। এখানেও কথা আছে, 45এই কিন্তু কি 3টা প্রশ্ন দিয়ে 3টা লিখতে বলেছে। যদি 4টা লিখতে দিত, আরেকটা প্রশ্ন শিক্ষার্থীদের খুবই কমন হয়ে যেত। 3টা দিয়ে 3টা লিখতে বলছিল জন্য একটু টাফ হয়েছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স একটু টাফ হয়েছে 45-এ। তো 3টা বড় প্রশ্ন তোমাকে লিখতে হবে, 15 করে মার্কস, 45। শারমিন শিমু অন্যরকম হয়ে গেছে। অন্যরকম মানে কেমন? বয়স কি কমে গেছে না বেড়েছে সেটা বলো। বয়স কমা বাড়া হলো বিষয়, অন্য কি হলো তেনে ভাবার কিছু নাই। প্রবলেম সলভিং কোশ্চেন একটা থাকে 15 মার্কসে। এটা অবশ্য অপশন কোনোভাবেই কোনো কালেই ছিল না। একটা প্রশ্ন থাকবে, সেই প্রশ্নটার উত্তর লিখতে হবে। প্রবলেম সলভিং কোশ্চেন। প্রবলেম সলভিং কোশ্চেন কেমন হয় সেগুলো আমরা পরে দেখব। নেক্সট আসো, তাহলে আমরা যে জিনিসটা দেখলাম একটু খেয়াল করো। আমরা যে জিনিসটা দেখলাম সেটা কি দেখলাম? যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর প্রশ্ন 3 ধরনের হচ্ছে। 1 ছোট প্রশ্ন, 2 বড় প্রশ্ন যেগুলো 15 মার্কসের, আর একটা প্রবলেম সলভিং, ওটাও 15 মার্কসের, একটা ভিন্ন প্যাটার্নের প্রশ্ন। অর্থাৎ বড় প্রশ্ন লিখতে হবে 4টা, বড় প্রশ্ন লিখতে হবে 4টা, 4 15 60 মার্কস। আর ছোট প্রশ্ন লিখতে হবে 10টা, 4 10 40 মার্কস। ছোট যে প্রশ্নগুলো লিখতে হবে এই প্রশ্নগুলোকে বলা হয় কনসেপচুয়াল নোট, ধারণাগত টিকা। তোমার যে কনসেপ্ট, একটা বিষয় সম্পর্কে ধারণা, ওই বিষয়ের ধারণাটা উপর তুমি একটা টিকা লিখবে। নোট মানে টিকা, হ্যাঁ, টিকা লিখবে। তো এই চ্যাপ্টারটাকে এজন্যই বলা হয় কনসেপচুয়াল ইস্যুজ। এটাকে কি বলা হয়? কনসেপচুয়াল ইস্যুজ বলা হয়। এই কনসেপচুয়াল ইস্যুজের 7টা চ্যাপ্টার আছে, 7টা চ্যাপ্টার। 7টা চ্যাপ্টার থেকে 10টা প্রশ্ন করা হবে। 7টা চ্যাপ্টার থেকে 10টা প্রশ্ন করা হবে। 12টা প্রশ্ন করার কথা, তবে এখন 10টা করেই করছে। চ্যাপ্টারগুলো কি কি? একটা চ্যাপ্টার হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। নূরে আলামিন আমার আরেকজন স্নেহভাজন স্টুডেন্ট, এবং তিনি বেশ সুনামধন্য কনফিডেন্সের ফ্যাকাল্টি। তিনি অনেক গুণে গুণান্বিত মানুষ, ইতিহাস খুব ভালো জানেন, তিনি উপস্থিত বক্তৃতা পারেন, প্রোগ্রাম উপস্থাপনা পারেন, টেলিভিশনে তিনি সংবাদ পাঠ করেন। আমি তার সংবাদ মাঝে মাঝে শুনি, ভালো লাগে। নূরে আলামিন খুব ভালো একজন মানুষ সর্বোপরি। ওকে, ফয়সাল আলী মাঝদি বিষয় আপনার গবেষণা খুবই নিখুঁত। আচ্ছা, ওকে, ঠিক আছে। তো চ্যাপ্টার হলো 7টা কনসেপচুয়ালের। কি কি? ইন্ট্রোডাকশন টু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, অ্যাক্টরস ইন দ্য ওয়ার্ল্ড, পাওয়ার অ্যান্ড সিকিউরিটি, মেজর আইডিয়াস অ্যান্ড আইডিওলজিস, ফরেন পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি, ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশনস। এগুলো হচ্ছে চ্যাপ্টার। তোমরা চাইলে এই পিডিএফটা আমি ফ্রি দিয়ে দিব তোমাদেরকে, হ্যাঁ, শর্ত হলে প্রচুর শেয়ার দাও। আচ্ছা, মেজর আইডিয়াস এন্ড আইডিওলজিস, ফরেন পলিসি এন্ড ডিপ্লোমেসি, ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশনস, গ্লোবাল এনভায়রনমেন্ট। এই চ্যাপ্টারগুলোর মধ্যে আসলে 1 নাম্বার চ্যাপ্টারটাই তুলনামূলক কম গুরুত্বপূর্ণ, বাকি সবগুলো চ্যাপ্টারই গুরুত্বপূর্ণ। তারপরে এই সাইটে আমি অধিক গুরুত্বপূর্ণ
4টা চ্যাপ্টারের কথা বলেছি, অ্যাক্টরস ইন দ্য ওয়ার্ল্ড। তোমাদের একটা বিষয় আমি একদম নিশ্চয়তা দিয়ে বলতে পারি, সামনের পরীক্ষায় 46 রিটেনে অ্যাক্টরস ইন দ্য ওয়ার্ল্ড আর ফরেন পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি এই দুটা থেকে প্রশ্ন হবেই। ফরেন পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি থেকে এক বছর প্রশ্ন হলে আর এক বছর হতো না, মাঝখানে 3টা বছর টানা প্রশ্ন হয়েছে, কিন্তু এবছর প্রশ্ন হয়নি। ফলে সামনে আবার প্রশ্ন একটা হবে, ফরেন পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি। অ্যাক্টরস ইন দ্য ওয়ার্ল্ড, রাষ্ট্রের শ্রেণী বিভাজন, রাষ্ট্র, এই সংক্রান্ত একটা প্রশ্ন সামনে বার হবে। অনলাইনে ভর্তি হয়ে অফলাইন ব্রাঞ্চে এক্সাম দেওয়া যাবে? রিটেনে দিতে পারবে। হ্যাঁ, এই শোনো, তোমরা যারা অনলাইনে ভর্তি হতে চাও, অনলাইনে শুধু ক্লাস করবা আর নিকটস্থ একটা ব্রাঞ্চে গিয়ে অফলাইন পরীক্ষাটা দিবা। ওকে, আচ্ছা। তারপরে পাওয়ার অ্যান্ড সিকিউরিটি প্রতি বছর প্রশ্ন হয়, 45-এও হয়েছে, 44-এও হয়েছে, তোমাদের সময় হবে। ইকোনমিক রিলেশনস প্রতি বছর প্রশ্ন হয়, 45-এও প্রশ্ন হয়েছে। কনসেশন নন কনসেশনাল লোন নিয়ে প্রশ্ন হয়েছে, এটা তোমাদের 12 প্রশ্ন হবে। অর্থাৎ অ্যাক্টরস ইন দ্য ওয়ার্ল্ড, পাওয়ার অ্যান্ড সিকিউরিটি, ইকোনমিক্স রিলেশনস, ফরেন পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি, এই 4টা থেকে অবশ্যই তোমাদের সময় 46তম রিটেনে প্রশ্ন হবে। গুরুত্ব দিয়ে এই 4 চ্যাপ্টার তোমাদের পড়তে হবে। এ গেল কনসেপচুয়াল ইস্যুজ এর কথা। এরপরে আমরা আলাপ করব ইম্পেরিক্যাল ইস্যুজ নিয়ে। কি নিয়ে? ইম্পেরিক্যাল ইস্যুজ। ইম্পেরিক্যাল ইস্যুজটা হলো কি, ওই যে বড় অ্যানালিটিক্যাল প্রশ্নের জন্য, যেটা আমরা আগে বলেছিলাম যে 3টা প্রশ্নের উত্তর করতে হবে, সেখানে মার্কস আছে 15 করে, 45 মার্কস। এগুলো সমসাময়িক তো আমার ভুল কথা, সমসাময়িক কন্টেম্পোরারি ঘটনা থেকে প্রশ্নগুলো হয়ে থাকে। এই প্রশ্নগুলো ভালো যদি একটা ইস্যু সম্পর্কে ধারণা না থাকে, তাহলে আসলে শুধু কোচিং এ ক্লাস করে বা কোনো গাইড বই টই পড়ে ভালো আনসার করা আসলে যায় না। অনলাইনে রিটেন এক্সাম নেওয়া হয় না, কারণ অনলাইনে রিটেন এক্সাম নেওয়াটা কঠিন। মেহেরিমা খান, তুমি চাইলে অনলাইনে ভর্তি হয়ে ক্লাসগুলো করতে পারো, আর পরে মডেল টেস্ট যখন হবে, অন্তত পক্ষে মডেল টেস্ট তোমার অবশ্যই দেওয়া উচিত অফলাইনে কোনো একটা ব্রাঞ্চে। 47 পিরিয়ডের জন্য উপদেশ অবশ্যই দিব। 47 পিরিয়ডের জন্য আমার উপদেশ থাকবে হলো 3 তারিখে ক্লাস নেব, 3 তারিখে একটা ফ্রি ক্লাস নিব, 47 পিরিয়ডের জন্য কথা বলবো, তবে আজকেও কিছু বলবো। আসো, এই যে বড় প্রশ্ন 3টা করার জন্য চ্যাপ্টার আছে 7টা, 3টা প্রশ্ন করবে, চ্যাপ্টার কিন্তু 7টা, ফলে সব চ্যাপ্টার থেকে প্রশ্ন হবে না। চ্যাপ্টারগুলান কি? চ্যাপ্টারগুলান হচ্ছে, দেখো, ইউনাইটেড নেশন সিস্টেম, জাতিসংঘ, গ্লোবাল ইনিশিয়েটিভস অ্যান্ড ইনস্টিটিউশনস, রিজিওনাল ইনস্টিটিউশন, এগুলো হলো সংগঠন। এই দেখো 3টা চ্যাপ্টার সংগঠন নিয়ে, ফলে এটাকে আমরা একটা বলতে পারি। এটাকে আমরা কি বলতে পারি? একটা বলতে পারি। এই সংগঠন নিয়ে 3টা চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন হতে পারে। 3টা চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন হতে পারে। অনেক সময়ই হয় না, এবছর হয়েছে, গত বছর হয়েছে, আগের 3টা বিসিএস এ হয়নি, 3 চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন হয়নি, কিন্তু আমরা ধরে নিতে পারি একটা প্রশ্ন হবে। এরপরে ফরেন রিলেশনস অফ মেজর পাওয়ার্স, বড় রাষ্ট্রগুলোর সম্পর্ক। এই বড় রাষ্ট্রগুলোর সম্পর্কটা খুব ভালোভাবে বুঝলে, এদের সম্পর্কে গতি প্রকৃতিটা জানলে, বিভিন্ন প্রশ্নের উত্তরে জোড়াতালি দিয়ে কিন্তু লিখে আসা যায়। মূল কথা কি, ইন্টারন্যাশনাল বড় ঘটনাগুলো সম্পর্কে একটা ধারণা রাখা, কিছু তত্ত্ব মুখস্থ রাখা, প্রশ্ন যেভাবেই হোক ওগুলো দিয়ে 3টা প্রশ্ন সুন্দর করে লিখে আসা। জাস্ট একটা ইনফরমেশন আমি অনেকগুলো কালেকশন করব, আমার কনসেপ্ট ক্লিয়ার থাকবে, আমি বিভিন্ন জায়গা থেকে পাওয়া ইনফরমেশন গুলো দিয়ে একটা মালা গেঁথে দিয়ে খাতায় লিখে দিয়ে আসব। একটা প্রশ্ন বাসায় মুখস্থ করব, অমুক প্রশ্ন উত্তর মুখস্থ করব, আর সরাসরি গিয়ে ওইটা পরীক্ষা খাতায় লিখবো, এমন ঘটনা আসলে ঘটবে না রিটেন পরীক্ষায়, বিসিএস এর ক্ষেত্রে অন্তত পক্ষে। হ্যাঁ, ভূরাজনৈতিক ইস্যু থেকে প্রশ্ন হয়।
মেজর ইস্যুস এন্ড কনফ্লিক্টস অফ দ্য ওয়ার্ল্ড, এই যে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় যে সংকটগুলো, এখান থেকে মাস্ট প্রশ্ন হয়, এগুলোই পড়তে হয় মূলত। পলিটিক্স ইন সাউথ এশিয়া, পলিটিক্স ইন সাউথ এশিয়া, দক্ষিণ এশিয়ার রাজনীতি, বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। এই যে বাংলাদেশ ইন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এটা নিয়ে অবশ্যই প্রশ্ন হয়। আমি এখানে তোমাকে বলি, তুমি 3টা প্রশ্নের উত্তর তো করতে হবে। 3টা প্রশ্নের উত্তর করার জন্য কৌশলটা হলো, অর্গানাইজেশন থেকে একটা প্রশ্ন এখন দিবে, 3টা চ্যাপ্টার সংগঠনের একটা প্রশ্ন অন্তত দিবে। সেটা কোনটা? হয় জাতিসংঘ নিয়ে একটা, না হয় এই বছর আলোচিত যে সংগঠন সেই সংগঠন থেকে একটা, হয় জাতিসংঘ নিয়ে একটা, না হয় এই বছরের আলোচিত সংগঠন থেকে একটা প্রশ্ন করবে। রিসেন্ট যে ইস্যুস গুলো আছে, বড় ইস্যুস গুলো আছে রিসেন্ট, এখান থেকে রিটেন পরীক্ষায় মাস্ট প্রশ্ন করবে, রিসেন্ট বড় ইস্যুস থেকে। আর বাংলাদেশ ইন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে বাংলাদেশের অবস্থা, বাংলাদেশের রিলেশন, 122 যদি থাকে, আসলে নেগেটিভ হয়ে কত থাকবে, মানে নেগেটিভ না, মানে অনেক সময় হয় কি আমরা একটা উত্তর দেই, সেই উত্তর সঠিক নাও হতে পারে, সে জায়গায় বলছি আর কি। তুমি যদি 122ই পেয়ে যাও, আমি আশা করছি যে তুমি এখানে পারবে কিন্তু পাবে, টিকবে। বাট 122 এটা এখন কোন সলিউশনে বলছো সেটা তো বিষয়। এনিওয়ে, তো বাংলাদেশের ইন্টারন্যাশনাল রিলেশনে বাংলাদেশের অবস্থা সে সংক্রান্ত একটা প্রশ্ন, সাম্প্রতিক ঘটনাগুলো থেকে একটা প্রশ্ন, সংগঠন কেন্দ্রিক একটা প্রশ্ন, এই রকম প্যাটার্নে 3টা প্রশ্ন হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। এভাবেই আমরা যদি প্রিপারেশনটা নেই, তাহলে আমাদের কিছুটা সহজ হবে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর প্রস্তুতি। ওকে, এবার আসো নেক্সট, আরেক ধরনের প্রশ্ন বিসিএস পরীক্ষায় হয়, সেটি হচ্ছে প্রবলেম সলভিং। এই প্রবলেম সলভিং সম্পর্কে পিএসসি তার সিলেবাসে বলেছে যে the candidates may be asked to come up with an analysis of a problem and its solution on any aspect of global developments, and then লিখছে the candidates may be asked, শিক্ষার্থীদেরকে নির্দেশ দেওয়া হবে to come up with an analysis of a problem, একটা ইস্যু বিশ্লেষণ করতে, and its solution, এবং তার সমাধান দিতে। একটা ইস্যু বিশ্লেষণ করে তার সমাধান দিতে তোমাকে বলা হবে। প্রবলেম সলভিং, এটা একটা প্রশ্নই থাকবে, কোনো অপশন থাকবে না। এখানে মার্কস হচ্ছে 15। এক্ষেত্রে যে প্রশ্নটা হয় সেটা হচ্ছে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক প্রায়োরিটি থেকে। বাংলাদেশ ডিপ্লোম্যাটিক প্রায়োরিটি সেট করে, সেই ডিপ্লোম্যাটিক প্রায়োরিটাইজ যে ইস্যুগুলো, সেই ইস্যুগুলো তুমি যদি ভালোভাবে পড়ে যাও, তাহলেই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের এই প্রশ্নটি তুমি কমন পাবে। আর কমন না পেলেও বাংলাদেশ সম্পর্কে ভালো যদি তোমার জানাশোনা থাকে, বাংলাদেশের ডেভেলপমেন্ট, বাংলাদেশের চ্যালেঞ্জ, বাংলাদেশ কোন দেশের সাথে কি রিলেশনে কোন পর্যায়ে আছে, কোন কাজগুলো কূটনৈতিকভাবে প্রাধান্য দিয়ে বাংলাদেশ করছে, সে ব্যাপারে ধারণা থাকলে প্রশ্নের ভাষা যেটাই হোক না কেন, তুমি এই প্রশ্নটি আনসার করে আসতে পারবে। ঠিক আছে, তো এই গেল হলো সিলেবাস। একটু রিক্যাপ করে নেই, রিপিট করি। প্রশ্ন আনসার করতে হবে 10টা সংক্ষিপ্ত, 4 10 40 মার্কস। 3টা বিশ্লেষণমূলক প্রশ্ন, 3 15 45 মার্কস। একটা ইস্যু দিবে, সেই ইস্যুটাকে বিশ্লেষণ করে সলিউশন দেয়া, এটা 15 মার্কস। এই 100 মার্কসের একটা পরীক্ষা হবে, 3 ঘন্টা সময়ের মধ্যে আনসার করতে হবে। ছোট 10টা প্রশ্ন, সব মিলিয়ে বড় 4টা প্রশ্ন। এই হলো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর সিলেবাস।
সিলেবাস নিয়ে তো নিশ্চয় আর কোনো প্রশ্ন নাই। নেক্সট, সিলেবাস নিয়ে কোনো কথা আছে? আমি একটা প্রশ্ন এখানে রাখছি, এই প্রশ্নটা আসলে তোমরা পড়তে পারছো কিনা। না, শোনো, রায়হান উদ্দিন 46 রিটার্নে 45 প্যাটার্ন ফলো করবে পিএসসি, না, এইরকম ধারণা করার কোনো সুযোগ নেই। তোমাকে প্যাটার্ন বুঝতে হলে, প্যাটার্ন ধরতে হলে তোমাকে অনেকগুলার বিসিএস এ প্রশ্ন অ্যানালাইসিস করে যে 2-3 রকমের প্যাটার্ন হয়েছে, সেই 2-3 রকমের প্যাটার্নই তোমাকে ফলো করতে হবে। এক্ষেত্রে 45-এর মতো করে 46-এ হবে এমনটি ভাবা কোনো কারণ নাই, কারণ প্রত্যেকবারই রিটেনের ক্ষেত্রে প্যাটার্ন চেঞ্জ হয়েছে। আমরা 45-ও মাথায় রাখবো, আমরা 35, 36, 37, 38, 40, 40-এ পরে 41 এবং 43 সবগুলো প্যাটার্ন মাথায় রেখেই প্রিপারেশন নিব, তাহলে আমার জন্য রিস্ক কম হবে। আচ্ছা, প্রশ্নটা দেখা যাচ্ছে না আসলে, স্লাইডটা বড় করা যাচ্ছে না, সুতরাং দেখার দরকার নাই, আমি একটু পড়ে শোনাই তাহলেই হবে। আমি একটু পড়ে শোনাই। হ্যাঁ, এখানে সংক্ষিপ্ত প্রশ্ন হয়েছে হলো 10টা। একটা হলো জেনেভা কনভেনশন কি, এর গুরুত্ব কি। দেখো, আমি কিন্তু, যারা আমার প্রিলি ক্লাস করেছো তারা জানো যে জেনেভা কনভেনশন আমি প্রিলি ক্লাসে পড়াই। আন্তর্জাতিক রাজনীতিতে পঞ্চচক্ষুর ভূমিকা কি, 5 আইজ, এই 5 আইজ এটাও আমি প্রিলি ক্লাসে পড়িয়েছি। নমনীয় এবং অনমনীয় ঋণের মধ্যে পার্থক্য উদাহরণসহ ব্যাখ্যা করুন। এটা একটা পার্থক্য আছে, খুবই টেকনিক্যাল বিষয়, এটা আসলে তোমাদের পক্ষে জানা সম্ভব নয়, এবং ম্যাক্সিমাম শিক্ষার্থী এইটা পড়ে যায় যে পরীক্ষা লিখছে তা না, অনেকেই লিখছে, কাছাকাছি লিখেছে, এবং কারো কারো সঠিকও হয়েছে, কারো কাছাকাছি গেছে, কারোটা ঠিক হয়নি। আরব বসন্তের মূল কারণসমূহ ব্যাখ্যা করুন। আরব বসন্তের কারণগুলান কি, এইটা না আমার প্রিলির যে বইটা আছে বিশ্বজনীন শেখা লেখাল, ওই বইয়ে আছে, এভাবে টপিক আছে আরব বসন্তের কারণ। G20 নিয়ে প্রশ্ন হয়েছে এবং ব্রিক্স নিয়ে প্রশ্ন হয়েছে। হ্যাঁ, G20 নিয়ে প্রশ্ন হয়েছে এবং ব্রিক্স নিয়ে প্রশ্ন হয়েছে। G20 এবং ব্রিক্স নিয়ে প্রশ্ন হয়েছে। এই জোটের মধ্যে পার্থক্য কি? ইন্দো প্যাসিফিক অঞ্চলে শান্তি নিরাপত্তার চ্যালেঞ্জ এবং সম্ভাবনা। ইন্দো প্যাসিফিক অঞ্চলটা আমি এগুলো প্রিলিতে পড়াই। আন্তর্জাতিক নিরাপত্তার উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব, ক্লাইমেট চেঞ্জের প্রভাবটা কি সিকিউরিটিতে, সেটা। বর্তমান বিশ্ব ব্যবস্থায় উন্নয়নশীল দেশসমূহের জন্য সার্বভৌমত্বের প্রধান চ্যালেঞ্জগুলো কি? উন্নয়নশীল দেশগুলো তো চ্যালেঞ্জের মুখে পড়বে, বড় দেশগুলোতে দখল করে নিবে সব ছোট দেশগুলোকে। সাইবার যুদ্ধ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে আন্তর্জাতিক সম্পর্কে প্রভাব বিস্তার করতে পারে, এটা প্রশ্ন হয়েছে। আর পারমাণবিক জ্বালানির শান্তিপূর্ণ ব্যবহারের জন্য দায়িত্বপ্রাপ্ত আন্তর্জাতিক সংস্থার কার্যাবলী আলোচনা করুন। প্রশ্ন দেখে বোঝা যাচ্ছে যে সমসাময়িক ঘটনার পরিপ্রেক্ষিতে এই প্রশ্ন বেশ কয়েকটা হয়েছে, এবং সিলেবাসের পুরোটার ধার ধারেনি, সিলেবাসের ধার পুরোটা ধারে নেই, ইচ্ছা মত হয়েছে যা সেই রকমই 10টা প্রশ্ন দিয়ে প্রশ্নটা করা হয়েছে। তবে রিটেন সিলেবাস ফলো না করলেও একজন শিক্ষার্থী প্রশ্নগুলো নিয়ে যদি 1 মিনিট করে একটু ভাবে, 1 মিনিট ভাবার টাইম থাকে না তো, তারপরেও বলছি, যদি একটু ভাবে সব কটা প্রশ্নের কিছু না কিছু উত্তর লিখতে পারবে। ওকে, বইয়ের নাম বলবো, অরিদ্র হক, নাম কি ঠিক বলছি? অরিদ্র বা আরিদ্র। আচ্ছা, এই বড় প্রশ্নগুলো কেমন আমি তোমাকে বলি। বিশ্ব শান্তি রক্ষায় জাতিসংঘের ভূমিকা বিশ্লেষণ করুন। জাতিসংঘের ভূমিকা বিশ্ব শান্তি রক্ষায় পজিটিভ নেগেটিভ দুদিক থেকে আলোচনা করে দিবে। একটা প্রশ্ন করছে, শুধুমাত্র যুক্তরাষ্ট্র প্যালেস্টাইন এবং ইসরায়েলকে বৃহত্তর বিপর্যয় থেকে রক্ষা করতে পারে। আপনি কি বক্তব্যের সাথে একমত? 15 মার্কসের প্রশ্ন। বিশ্বের বিভিন্ন আঞ্চলিক সংঘর্ষের কারণে বাস্তুচ্যুত জনগোষ্ঠী ও উদ্বাস্তু সংস্থা নিয়ে আলোচনা করুন। আরিদ্রা হক, হ্যাঁ, সুন্দর নাম। অর্থাৎ এই যে রিফিউজি ক্রাইসিস, এটা নিয়ে একটা প্রশ্ন, প্যালেস্টাইন নিয়ে একটা প্রশ্ন, জাতিসংঘ নিয়ে একটা প্রশ্ন। জাতিসংঘের প্রশ্নটা সহজ,
জাতিসংঘের প্রশ্নটা বেশ সহজ। আচ্ছা, এই আফরিন তথ্যবহুল ক্লাস হচ্ছে, আমি তো তথ্যই দেইনি, শুধু তো জাস্ট ব্যাখ্যা করছি যে তুমি নতুন যারা প্রার্থী, রিটেন যারা পরীক্ষা দিবে নতুন, তারা কি করবে সে ব্যাপারে একটা দিক নির্দেশনা দিচ্ছি। এবং আজকে ক্লাসটা মূলত আমি সেটাই দিব, আজকে তো আমি পড়াতে যাব না। আর আমি পড়ানো একদম আমাদের যে সিক্রেট গ্রুপটা থাকবে সেই গ্রুপে আমি ধরে ধরে প্রশ্নগুলো নোট করাবো, কিছু প্রশ্ন বিশ্লেষণ করব। এনিওয়ে, 3 নাম্বার প্রবলেম সলভিং। গত এক দশকের অর্থনৈতিক উন্নয়ন বাংলাদেশকে, দেখো প্রবলেম সলভিং প্রশ্নটা কেমন হয়। প্রবলেম সলভিং, গত এক দশকের অর্থনৈতিক উন্নয়ন বাংলাদেশকে সকল অর্থনৈতিক দেশের রোল মডেলে পরিণত করেছে। কি চমৎকার কথা, সকল উন্নয়নশীল দেশের রোল মডেল বাংলাদেশ। টেকসই উন্নয়ন নিশ্চিত করে 2041 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যাওয়া এখন প্রধান লক্ষ্য। এই যে 2041 সাল, এবার তো প্রিলিতে একটা প্রশ্ন দিয়েছিল, স্মার্ট বাংলাদেশ। সোহাগ আহমেদ, নীলক্ষেত আমার ক্লাস করেছ, থ্যাংক ইউ ডিয়ার সোহাগ। তাহলে এই যে 41 সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্র হবে, এ লক্ষ্যে কিভাবে বাংলাদেশ বৈশ্বিক সুযোগ সমূহ কাজে লাগাতে পারে। বৈশ্বিক যে সুযোগগুলো আছে, ইন্টারন্যাশনাল সংগঠনগুলোকে ব্যবহার করা, বড় রাষ্ট্রগুলোকে ব্যবহার করা, সেগুলোকে ব্যবহার করে কিভাবে বাংলাদেশ 41 সালের মধ্যেই একটা উন্নত রাষ্ট্র হবে, সেই ব্যাপারে একটা তোমার কাছ থেকে উত্তর চেয়েছে। 15 মার্কসের চমৎকার প্রশ্ন। নেক্সট, তো এটা হলো প্রশ্ন, আমি প্রশ্নটা দেখাতে পারলাম না, মানে পড়ে শোনালাম, বাট তোমরা প্রশ্নটা ভালো দেখতে পাওনি। একটা প্রশ্ন এসেছে, একজন শিক্ষার্থী প্রশ্ন করেছে, আরিদ্রা হক, নামটা আমার খুব ভালো লাগছে, আরিদ্রা হক। প্রশ্ন করছে যে প্রি রিটেনের জন্য কোন বই ভালো হবে, যেটাই ডিটেল পড়া যাবে। শোনো, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের জন্য কোনো বই লাগবে না, শুধু পত্রিকা পড়বো তাহলেই হবে। পঠন রসদ, স্টাডি ম্যাটেরিয়ালস, কি জিনিস পড়বা সেটা আমি, তুমি জানি তো আমি যে প্রশ্ন করবো, এই জন্য আমি লিখে আনছি। হ্যাঁ, এ টেক্সট বুক অফ কনসেপচুয়াল ইস্যুস, আমার লিখা, আমার লিখা। এ হ্যান্ডবুক অফ এম্পিরিক্যাল ইস্যুস এন্ড প্রবলেম সলভিং, আমার লিখা। সংক্ষিপ্ত সম্পাদকীয়, সংক্ষিপ্ত সম্পাদকীয়টা হলো কনফিডেন্স রিসার্চ ওয়ার্ক প্রকাশিত, আফজাল হোসেন সম্পাদিত। এই সংক্ষিপ্ত সম্পাদকীয় এক মাসের পত্রিকায় যে আর্টিকেল গুলো ছাপা হয়, যেগুলোর সাথে বিসিএস এ প্রশ্ন হওয়ার সম্পর্ক রয়েছে, সেই আর্টিকেল গুলোর কম্পাইল, আর্টিকেল গুলো একসঙ্গে তুমি পাবা। তার মানে পত্রিকা প্রতিদিন তুমি তো পড়বেই, যদি কোনো বিরক্তি তোমার থাকে, না পড়ার সুযোগ হয়, ওইটা সংগ্রহ করে নিলে সেটা কভার করবে। কনফিডেন্স লেকচার শিট, 8 জন ক্যাডার তোমাদের কনফিডেন্সের লেকচার শিট গুলো তৈরি করছে, সাথে নন ক্যাডারের একজন দুজন আছে, একজন 45 রিটেন দেওয়া আছে, কুয়েটের ইঞ্জিনিয়ার, ও ইন্টারন্যাশনাল শিট গ্রহণ করছে। অসাধারণ একজন শিক্ষার্থী, মানে অসাধারণ তার মেধা যোগ্যতা, আমার খুব পছন্দের, ভালো লেগেছে, সে শিট গ্রহণ করছে। তোমরা ভালো শিট পাবে, ভালো শিট পাবে। ওকে ওকে আরিফা, ঠিক আছে। আচ্ছা, আর যে কোনো কোম্পানির একটা গাইড, একটা গাইড যে কোনো কোম্পানির কিনবে, বেসিক ভিউ কিনো বা ওরাকল কিনো, প্রফেসর কিনো, যেটাই কিনো না কেন, একটা গাইড বই তোমার কাছে থাকবে মনকে সান্ত্বনা দেওয়ার জন্য। তুমি প্রতিদিন পত্রিকা পড়বে আর মাস শেষে সংক্ষিপ্ত সম্পাদকীয় পড়বে, তাহলে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর কোনো প্রশ্ন মিস যাবে না। প্রশ্ন কমন পাওয়ার না পাও, পত্রিকার সব আর্টিকেল পড়লে প্রশ্নের উত্তর লিখে আসতে পারবে। ওকে, আমি এখানে একটা কথা লিখে রাখছি, সাবধান, এককভাবে কোনো বই স্বয়ংসম্পূর্ণ নয়, না আমার বই, না XYZ এর বই। এককভাবে কোনো টিচারের ক্লাস স্বয়ংসম্পূর্ণ নয়, না আমার ক্লাস, না XYZ এর ক্লাস। ফলে এককভাবে কোনো ক্লাস করে ক্যাডার হয়ে যাবা, কিংবা একটা বই পড়ে ক্যাডার হয়ে যাবা, এরকম চিন্তা করার কোনো দরকার নেই, এইটা সম্ভব নয়। ওকে, নেক্সট। একজন প্রশ্ন করেছে, প্রশ্নটা কার? ফয়সাল আলিমের। কত বড় প্রশ্নগুলো কত শব্দের হতে হয়? স্যার বড় প্রশ্নগুলো কত শব্দের হতে হয়? আচ্ছা,
তোমরা যে প্রশ্নগুলো করবা সেটা হচ্ছে যে এগুলো তোমাদের প্রশ্ন। এগুলো হলো, এগুলোকে বলে ফ্যাক্ট, বলে ফ্যাক্ট, ফাক না, ফ্যাক্ট। হ্যাঁ, ফ্যাক্ট কি? ফ্যাক্ট হলো ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেনস। বিভিন্ন সময় এইখানে এই জিনিসগুলো খুঁজে দেখবা যে শিক্ষার্থীরা এই প্রশ্নগুলো করবে। ছোট প্রশ্ন কয় পৃষ্ঠা লিখবো, বড় প্রশ্ন কয় পৃষ্ঠা লিখবো, বাংলা ও ইংরেজি ভার্সনে মার্কসের পার্থক্য হয় কিনা, বাংলার মধ্যে ইংরেজি ঢোকানো যাবে কিনা, যে আমি বাংলা ভার্সনে লিখবো, ইংরেজি ঢোকানো যাবে কিনা। আচ্ছা, হ্যাঁ, একটু এই 30 সেকেন্ড ওয়েট। মিনহাজ, তুমি কোথা থেকে দেখছো বলো তো? তুমি এখন কোথায় মিনহাজ? হ্যাঁ, আমার বইগুলোর একটা বই কনসেপচুয়াল ইস্যু যেটা, সেটা 15 দিনের মধ্যেই পাবা। আর ইম্পেরিক্যালটা পাবা হচ্ছে লিখিত পরীক্ষার 1 মাস আগে। ছোট প্রশ্ন কয় পৃষ্ঠা লিখবো, বড় প্রশ্ন কয় পৃষ্ঠা লিখবো? শোনো, কানাডা থেকে, বাহ, আমার কি সৌভাগ্য যে আমার এক প্রিয় শিক্ষার্থী, খুবই প্রিয় শিক্ষার্থী, খুবই স্নেহের, বাংলাদেশের এই বিসিএস টিসিএস এগুলোর উপর রাগে অভিমানে ক্ষোভে চলে গেছে কানাডায়। এখন সে ভালো আছে কানাডায়। এইটা আমাদের জন্য ভালো খবর। মাঝে মাঝে মন চায় মিনহাজ আমিও চলে যাই দেশের বাইরে। হতাশ হতাশ, বুঝছো তো? আচ্ছা, ছোট প্রশ্ন কয় পৃষ্ঠা লিখবো, বড় প্রশ্ন কয় পৃষ্ঠা লিখবো? পিএসসি বলে দেয়নি কয় পৃষ্ঠা লিখতে হবে। পিএসসি বলে দেয়নি কটা করে শব্দ লিখতে হবে। পিএসসি একটা কথা বলছে, সব প্রশ্নের উত্তর করবা 3 ঘন্টার মধ্যে। সব প্রশ্নের উত্তরও করতে বলেনি, তোমার যে কটা পারবা সে কটা উত্তর করবা। কিন্তু বেশি মার্কস পাওয়ার জন্য তোমার সব প্রশ্নের উত্তর করতে হবে। তো তুমি সব প্রশ্নের উত্তর করার জন্য প্ল্যানিং করবা। তোমার প্রত্যেকের লেখার স্পিড এক সমান না, প্রত্যেকের লেখার সাইজ এক সমান না। একজন 1 পৃষ্ঠা লিখতে 3 মিনিট সময় লাগে, কারো 1 পৃষ্ঠা লিখতে 6 মিনিট সময় লাগে। তাহলে ডোন্ট বাজেট পেজেস, পৃষ্ঠাগুলো বাজেট করো না, বাজেট ইওর টাইম। 3 ঘন্টার সময়কে বাজেট করো। এক্ষেত্রে খুব সিম্পল আমার একটা পরামর্শ, সেটা হচ্ছে বড় প্রশ্ন লিখতে হচ্ছে 4টা। বড় প্রশ্নগুলোই ম্যাপ দিতে হতে পারে, টেবিল দিতে হতে পারে, ডাটা স্ট্যাটিস্টিক্স দিতে হতে পারে। রংপুর শাখায় ক্লাস নিলে ভালো হতো। আচ্ছা, রংপুর শাখায় ক্লাস নিলে, রংপুরের দিকে আমার আক্তারুল যাওয়া হয়নি কখনো, যদি সুযোগ হয় তাহলে যেতে পারি। ওকে, ঠিক আছে। শোনো, তাহলে 4টা বড় প্রশ্নে টেবিল, চার্ট, ম্যাপ, অনেক কিছু লাগবে। ভাবতে হবে, একটু ভাবতে হবে যে কোন কাঠামোতে কিভাবে লিখে প্রশ্নটাকে শেষ করব। ইন্ট্রোডাকশন থাকবে, কনক্লুশন থাকবে। 30 মিনিট করে সময় রাখো বড় প্রশ্নে। বড় প্রশ্নে 30 মিনিট। তাহলে 30 মিনিট 4টা প্রশ্ন, 2 ঘন্টা। আর ছোট যে 10টা প্রশ্ন, সেটা 6 মিনিট করে 1 ঘন্টায় শেষ করো। ছোট প্রশ্ন লিখো 6 মিনিট করে, বড় প্রশ্নগুলো লিখো 30 মিনিট সর্বোচ্চ। এখানে একটা কথা, 6 মিনিটে তুমি সাধ্যমতো বেশি লিখারই চেষ্টা করবা, কম না। পৃষ্ঠা হিসাব করো না, যতখানি হয় হয়ে যাক। পৃষ্ঠা যতখানি হয় হয়ে যাক, যে কয় পৃষ্ঠা হয় হোক। তুমি যদি 6 মিনিটে হাফ পৃষ্ঠা লিখো, ওকে ফাইন, হাফ পৃষ্ঠা খুব শুদ্ধভাবে ক্লিয়ার কনসেপ্ট লিখো, ভালো মার্কস পাবে। পৃষ্ঠা গুণের নম্বর এখন বিসিএস এ হয় না, 2 জন টিচার খাতা দেখে, ফলে পড়ে মার্কস তোমাকে দিবে। হাতের লেখা ফ্যাক্টর কিনা? অবশ্যই ফ্যাক্টর। যে লেখা অনেক সুন্দর, খুব সহজে পড়া যাচ্ছে,
দেখেই ভালো লাগছে, সে তো হাফ মার্কস বেশি পাবেই। কিন্তু লেখার ভিতরে তো কিছু থাকতে হবে। লেখা সুন্দর, মাল নাই লেখার মধ্যে, তাইলে কেমনে হবে? ওকে, তাহলে আমরা টাইম বাজেট করব, পৃষ্ঠা নয়, টাইম বাজেট করে সবগুলো প্রশ্ন লিখে আসব। এখন দেখো, সংক্ষিপ্ত প্রশ্ন 10টা তো তোমার কমন পড়বে না, যে 5টা কমন পড়বে, 6টা কমন পড়বে, ওগুলো তুমি আর 1 মিনিট 2 মিনিট লিখো, বেশি করে লিখো। যেটা কমন পড়বে না ওটা 2 মিনিট কম করে লিখো। এভাবে ম্যানেজ করো, এভাবে ম্যানেজ করো। ফলে দেব আশিস যে প্রশ্নটা করেছো, হ্যান্ডরাইটিং কি ইফেক্ট ফেলে? অবশ্যই ইফেক্ট ফেলে। যারা টপ ক্যাডার, এদের তো খাতাগুলো আমাদের কনফিডেন্স থেকে হয়েছে, আপলোডও আমরা করেছি। যথেষ্ট লেখা পরিচ্ছন্ন। জনাব সুশান্ত পালের যে লেখা যথেষ্ট পরিচ্ছন্ন, লেখার মধ্যে একটা ভাব গাম্ভীর্য আছে, পড়লে বোঝা যায় যে ছন্দের মিল আছে, ভাষাগত তার দক্ষতা এতে প্রমাণ হয়। যে কোনো খাতা, তার বিজ্ঞানের খাতা দেখলেও দেখবা যে একটা গোছানো, তার একটা সুন্দর প্যাটার্ন আছে। ফলে হ্যান্ডরাইটিং, অবশ্যই হ্যান্ডরাইটিং ডাজ ম্যাটার। আচ্ছা, বাংলা ও ইংরেজি ভার্সনে মার্কসের পার্থক্য হয় কিনা? না, বাংলা ও ইংরেজি ভার্সনে মার্কসের পার্থক্য হয় না। তুমি চাইলে বাংলা পরীক্ষা দিতে পারো, তুমি চাইলে ইংরেজি ভার্সনে পরীক্ষা দিতে পারো। এখানে মার্কস পার্থক্য করবে না। বাংলায় লেখা তুলনামূলক সহজ, কারণ আমাদের তো জাতি হিসেবেই ইংরেজি ভাষার প্রতি, ভাষায় আমাদের লেখার দক্ষতা কম। ফলে আমাকে বললে আমি ইংরেজি ভার্সনে লিখবো, কারণ আমি তোমাদেরকে পড়াই, তোমরা নিশ্চয়ই বুঝতে পারো যে আমি পড়াই হইলো ইংরেজির অনুবাদ করে করে। আমাকে বলতে পারো কপি কপি মাস্টার। হ্যাঁ, যে ধরো ইউক্রেন রাশিয়া ক্রাইসিস নিয়ে আল জাজিরা একটা বিশ্লেষণ করছে, ওইটারে আমি কপি করে তোমাদেরকে পড়াই দিই। শুধু এই ইংরেজিকে বাংলা করি আর কি। তো ইংরেজিকে বাংলা না করে আমি যদি পরীক্ষা দেই, ইংরেজি টু ইংরেজি কপি করাই তো সহজ, সেটাই করতাম। আর তোমার জন্য একটু টাফ হতে পারে। তবে হ্যাঁ, তোমরা যারা ইংরেজি ভার্সনে ছোটবেলা থেকে পড়াশোনা করেছো বা ইংলিশ মিডিয়াম পড়াশোনা করেছো, এখন বিসিএস দিচ্ছ, তোমরা চাইলে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ইংরেজি ভার্সনে দিতে পারো। মার্কসের পার্থক্য হবে না। ভালো লিখলে ভালো মার্কস পাবে, সেটা বাংলা ভার্সনে লিখো আর ইংরেজি ভার্সনে লিখো। আরেকটা প্রশ্ন শিক্ষার্থীদের আসে, আরেকটা প্রশ্ন আসে, এই প্রশ্নটা প্রায় করা হয়, বাংলার মধ্যে ইংরেজি ঢোকানো যাবে কিনা? লিখবো বাংলায়, এর মধ্যে ইংরেজি ঢুকাতে পারবো কিনা? এই ঢোকাঢুকি ব্যাপারে পিএসসির একটা নির্দেশনা আছে। পিএসসির যে বিজ্ঞাপন, অ্যাডভার্টাইজমেন্ট, তোমার 46তম যে অ্যাডভার্টাইজমেন্ট তারা দিয়েছিল, বিশাল কয়েক পৃষ্ঠার, ওই অ্যাডভার্টাইজমেন্টের একটা জায়গায় লিখিত ভাষা সংক্রান্ত নির্দেশনা আছে, লিখিত পরীক্ষার ভাষা। ওখানে বলা আছে ইংরেজি ও বাংলা যে কোনো ভার্সনে পরীক্ষা একজন শিক্ষার্থী দিতে পারবেন, তবে তিনি যে ভার্সনে শুরু করবেন ওই ভার্সনে শেষ করবেন, অন্য ভার্সন ঢোকাতে পারবেন না। দুটা ক্ষেত্রে অন্য ভার্সন ব্যবহার করা যাবে, একটা হলো উদ্ধৃতি, আরেকটি হলো অনিবার্য টেক্সট। এক উদ্ধৃতি, আরেকটি অনিবার্য টেক্সট। অর্থাৎ তুমি বাংলা ভাষায় প্রশ্নের উত্তর করছো, রাষ্ট্র বলতে কি বোঝেন উত্তর লিখুন। তুমি উত্তর করছো রাষ্ট্র বলতে এইটা বুঝি, এই বুঝি, হ্যান বুঝি, ত্যান বুঝি, বাংলায়। একটা জায়গায় গিয়ে তুমি বলছো, ওই উড্রো উইলসনের তুমি একটা সংজ্ঞা দিচ্ছ, কোটেশন, উদ্ধৃতি দিচ্ছ, যে স্টেট ইজ এ পিপল অর্গানাইজড ফর ল ইন এ ডেফিনিট টেরিটরি, তাই তো? এটাই তো বলছে উড্রো উইলসন। তো এই যে কথাটা, এইটা তুমি উদ্ধৃতি ইংরেজিতে লিখতে পারবে। আরেকটা বিষয়, অনিবার্য টেক্সট, যে শব্দটা, ইংরেজি শব্দটা বাংলা করে লিখলে, যে ইংরেজি শব্দটা বাংলা করে লিখলে অর্থ হানি হওয়ার আশঙ্কা আছে, সেই শব্দটা তুমি
ইংরেজিতেই লিখতে পারবে বাংলার মধ্যেও। ওকে, সেই শব্দটা তুমি লিখতে পারবে বাংলার মধ্যেও। হ্যাঁ, এই হলো তোমাদের এই যে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেনস, ফ্যাক্টস এর উত্তর। আমরা নেক্সট কি আছে দেখি। শেয়ার তোমরা ভালোই দিয়েছো, এটা ভাল লাগছে আমার। তোমরা চাইলে আরো শেয়ার দিতে পারো, যারা শেয়ার দাওনি শেয়ার দিতে পারো, বিভিন্ন গ্রুপগুলো শেয়ার দিতে পারো। আমি কাটমার্ক সংক্রান্ত আলোচনাটা একটু পরেই উঠাবো। এখন পর্যন্ত যে আলাপ করলাম তার পরিপ্রেক্ষিতে তোমাদের মনে কি কি প্রশ্ন উকি দিচ্ছে বলো তো, সেই প্রশ্নগুলো একটু জবাব দিয়ে দেই। আজকে আমি প্রশ্নের উত্তর লিখাবো না, কারণ সেই মন মানসিকতা তোমাদের নেই, সেই অবস্থায় তোমরা নেই যে একটা খাতা কলম নিয়ে প্রশ্নের উত্তর লিখাবো। আমি কিছু প্যাটার্ন দেখাবো, কিছু কৌশল দেখাবো অবশ্যই। এখন তোমাদের ভিতরে কি প্রশ্ন উকি দেয় সেটা তোমরা আমাকে বলতে পারো। অনিবার্য টেক্সটের একটা উদাহরণ দিব। ধরো তুমি একটা প্রশ্নের উত্তর লিখতেছো, প্রশ্নের উত্তর লিখতে গিয়ে এরকম একটা লেখা আসলো যে থুকিদাইদিস বলেন, থুকিদাইদিস বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক। দেখো থুকিদাইদিস নামটা তো এক একজন এক কেউ লেখে থুকিদিদিস, মানে থুকিদাইদিস বানানটা এরকম, থুকি। এটা দেখবা এক এক বই বাংলা এক এক রকম লেখা আছে, তো কোনটা সঠিক? তুমি ইংরেজিটা লিখে দিলে থুকিদাইদিস, নো প্রবলেম। তুমি দেখো এই যে একটা প্রশ্ন করলো গতকালকে প্রিলি পরীক্ষায়, বায়োসেফটি বিষয়ক প্রোটোকল কোনটি? লিখলো কাটাগোনা প্রোটোকল। কাটাগোনা বলে কোনো শব্দই নাই, ওইটা একটা শহর, শহরটার নাম হচ্ছে কার্টাজেনা। তো এই কার্টাজেনারে স্প্যানিশ ভাষায় কাটা হেনা উচ্চারণ করে, কেউ কেউ কাটা গেনা উচ্চারণ করে, কেউ কেউ কাটা জেনা উচ্চারণ করে, আবার প্রশ্নকর্তা বইয়ে লিখলো, প্রশ্নে লিখলো কাটা গোনা। তো এই ঝামেলায় না গিয়ে তুমি কাটা জেনা প্রোটোকলটাই লিখো, এই ইংরেজিতে লিখে দাও। জিসান মাহমুদ, জেসিকা, অনিবার্য টেক্সটের উদাহরণ পাইছো? বিভিন্ন নাম টার্ম গুলান তুমি কি করবে? ইংরেজিতেই লিখবে। মিনিম্যাক্স একটা কথা আছে, মিনিম্যাক্স এর সঠিক বাংলা খুঁজে পাবো না, হ্যাঁ, ফলে কি করবে? ইংরেজিতেই লিখবে। এরকম বিষয়গুলো। জিসান যে কথাটা বলেছো কথাটা সঠিক নয়। জিসান যদি বিসিএস পরীক্ষা তুমি দিতে চাও, তার মানে তুমি এসএসসি পাস করেছো, এসএসসি পাস করেছো, অনার্স পাস করেছো বা করবে। জিসান, তোমার লেখা যদি খুবই খারাপ হয়, তুমি এসএসসি তো পাস করতে না। তোমার লেখা পড়ে টিচার বুঝছে বিধায় তুমি এসএসসি পাস করছো। হ্যাঁ, তোমার লেখা অতটা ভালো না, কিন্তু একদম যে খারাপ সেটাই না। খারাপ হলে তুমি এই পরীক্ষাগুলো পাস করতে পারতে না, মানে যদি সেরকম খারাপ হতো। যেহেতু তুমি এসএসসি পরীক্ষায় পাস করেছো, এসএসসি পরীক্ষায় পাস করেছো, অনার্সে তুমি হাতে লিখেই পাস করছো, এই হ্যান্ডরাইটিং দিয়ে বিসিএস পাস করবে। অনার্স দ্বিতীয় তৃতীয় বর্ষের স্টুডেন্ট তার লিখিত অনলাইন কোর্সে ভর্তি হতে পারবো? নবাব প্লিজ লিখিত অনলাইন কোর্সে ভর্তি হয়েও না। তুমি দ্বিতীয় বর্ষে আসো, একাডেমিক পড়াশোনা ভালোভাবে করো, কিছুদিন পরে গিয়ে তৃতীয় বর্ষ পার করে গিয়ে বা তৃতীয় বর্ষে উঠে ফাউন্ডেশন কোর্সে গিয়ে ভর্তি হও। রিটের কত মাস পর হতে পারবে প্লিজ, এটা আমি আসলে বলতে পারবো না, এটা আমার কোনো ধারণাও নেই। ফলেন এই যে নবাব আলী, তুমি এই কাজ করবা না ভাই। আচ্ছা আসো আমরা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর প্রথম চ্যাপ্টারটা একটু দেখি। আমরা কনসেপচুয়াল ইস্যুজ এর যে প্রথম চ্যাপ্টার, সেই প্রথম চ্যাপ্টারের কিছু প্রশ্ন নিয়ে একটু কথা বলবো। এই কথাটা তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে, এটা কাজে লাগবে, এটা কাজে লাগবে, ঠিক আছে, এটা কাজে লাগবে। কি কথা?
প্রথম চ্যাপ্টার থেকে প্রশ্ন বেশি হয় না পরীক্ষায়, কিছু প্রশ্ন হয়েছে, যেমন কি 37তম প্রিলিতে হয়েছে আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য কি, একটা প্রশ্ন হয়েছে। গণতান্ত্রিক শান্তি তত্ত্বের মূল বক্তব্য কি, এই যে গণতান্ত্রিক শান্তি তত্ত্ব, আসো এখানেই তোমাদের গত দিনের কনফিউশন আলা প্রশ্নটার উত্তর আছে। ট্রান্স আটলান্টিক সম্পর্কে গতি প্রকৃতি আলোচনা করুন। বহু পাক্ষিকতা কি, মাল্টিল্যাটারিজম এর গুরুত্ব আলোচনা করুন। আন্তর্জাতিক রাজনীতিতে পঞ্চচক্ষুর ভূমিকা আলোচনা করুন। আসলে এগুলো সব যে এই চ্যাপ্টারের প্রশ্ন তা না, কিন্তু এই চ্যাপ্টারটা প্রশ্ন এতই কম যে আমি দুই একটা প্রশ্ন নিয়ে এসে চ্যাপ্টারটাকে একটু ভারী করার চেষ্টা করছি। আমার আন্তর্জাতিক বই পাবে কনফিডেন্সের শাখাগুলোতে, এটা কনফিডেন্স রিসার্চ ওয়ার্ক থেকে প্রকাশিত। আমার বাংলাদেশ অ্যাফেয়ার্সে কোনো বই নেই। পিডিএফটা দিয়ে দিব না, ওকে, পিডিএফটা ওপেন করে দিব, নো প্রবলেম, পিডিএফ ওপেন করে দিব। আচ্ছা শোনো, কনসেপচুয়ালে প্রশ্ন কমন পেতে করণীয়, এই জিনিসটা মাথায় রাখবা। এটা একটা ভালো কথা, এই জায়গায় একটু ভালো জিনিস আছে, সবাই মনোযোগ দাও, সবাই মনোযোগ দাও, কমেন্ট করে এখন বন্ধ, সবাই মনোযোগ দাও। কনসেপচুয়ালে প্রশ্ন কমন পেতে করণীয়, এটা নিয়ে দুটা কথা বলি। ভাই, পৃথিবীতে কয়েক লাখ টপিক আছে, ফলে কয়েক লাখ টপিক থেকে আমি 10টা প্রশ্ন করতে পারি, তুমি কয়েক লাখ টপিক পড়তে পারবে না। কিন্তু তোমাকে কিছু জিনিস পড়তে হবে, কি পড়তে হবে সেটা তোমাকে বলি। তুমি বিগত বছরে প্রশ্নগুলো অধ্যয়ন করবা, কনসেপচুয়ালের বিগত বছরের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তুমি পড়বা, খুব দরকার, খুব দরকার। বিগত বছরের প্রশ্ন সব সময় যে রিপিট হয় বিগত বছরের প্রশ্ন তা না, কিছু কিছু বিসিএস এ তো হয়েছে, কিছু কিছু প্রশ্ন তো হয়েছে। যদি 46 দুটা প্রশ্ন কমন হয়ে যায় বিগত বছরের প্রশ্ন থেকে, এটা তো বিশাল ব্যাপার। ফলে বিগত বছরের প্রশ্ন পড়া তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। দ্বিতীয় হলো সিলেবাসের টপিকগুলো অধ্যয়ন। সিলেবাসের টপিকগুলো অধ্যয়ন, শোনো, সিলেবাসের টপিকগুলো অধ্যয়ন মানে কি, একটা টপিক আছে মেজর আইডিয়াজ এন্ড আইডিওলজিস। এই মেজর আইডিয়াজ এন্ড আইডিওলজিসে পড়তে হবে কি, ন্যাশনালিজম, ইম্পারিয়ালিজম, কলোনিয়ালিজম, নিউ কলোনিয়ালিজম, গ্লোবালাইজেশন, তারপরে নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার, পোস্ট মডার্নিজম। এই টপিকগুলো পিএসসি তার সিলেবাসে দিয়ে রাখছে। আমি যখন যে চ্যাপ্টার পড়াবো সিলেবাসটা তোমাকে দেখাবো। ওইখানে যে টপিক আছে, যে দেখো গ্লোবালাইজেশন কথাটা বললাম, দেখো গ্লোবালাইজেশন কি, এর চলকগুলো কি, এই টাইপের একটা প্রশ্ন হয়েছে। পোস্ট মডার্নিজম আছে, এই যে পোস্ট মডার্নিজম, উত্তর আধুনিকতাবাদ, এই তো 44-43 প্রশ্ন হয়েছে। নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার, এটা নিয়েও প্রশ্ন হয়েছে। অর্থাৎ সিলেবাসের টপিক থেকে কোনো কোনো বিসিএস এর প্রশ্ন হচ্ছে। তাহলে আমাদের দ্বিতীয় কাজটা হচ্ছে সিলেবাসের টপিকগুলো অধ্যয়ন। 3 নাম্বার কাজ, বিগত বছরে প্রশ্নের কাছাকাছি মানের প্রশ্ন অধ্যয়ন। প্রশ্ন করেছে উত্তর আধুনিকতাবাদ নিয়ে, আধুনিকতাবাদে পড়ে রাখবো। প্রশ্ন করেছে উদারতাবাদ নিয়ে, বাস্তববাদে পড়ে রাখবো। হ্যাঁ, এরকম। আচ্ছা, এই 3টা এখন তোমাকে করতে হবে। আর আগে যদি তোমার প্রিলি ভালো পড়া থাকে সেখান থেকে 2-1টার উত্তর করতে পারবে। তো প্রিলি যদি ভালো পড়া থাকে তাহলে তো ভালোই, ভালো যদি প্রিলি পড়া থাকে তাহলে অবশ্যই। দীপ্ত সুজন, 110 মার্কস তোমার, আমার মনে হয় না 110 পর্যন্ত নামবে, তবে প্রিপারেশন তোমার মোটামুটি ভালো। প্রিলি আর একবার পড়তে তোমার ভাল লাগবে না, ডিপ্রেসড হয়ে যাবা, একই পড়া আবার পড়তে ভাল লাগবে না। তুমি চাইলে রিটেন কোর্স করতে পারো, রিটেন কোর্স 4-5 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। তারপরে তুমি প্রিলি এক্সাম বেসে ভর্তি হয়ে
ধুমসে পড়াশোনা করবা, দেখবা সামনে বার তোমার এই মার্কসের চাইতে 15-20 মার্কস বেড়ে যাবে। 15-20 মার্কস বাড়লেই তো প্রিলি পাস করে ফেলবা। আচ্ছা, আর ইম্পেরিক্যাল ইস্যুজে যদি ভালো প্রস্তুতি থাকে সেখান থেকেও আমরা দুই একটা কনসেপচুয়ালের প্রশ্ন কমন পাবো। প্রিলি পড়া থেকে দুই একটা উত্তর করা সম্ভব। তো প্রিলিতে কে কি পড়েছে সেটা তো আর আমি জানি না। এখন তুমি কি করবা, ইম্পেরিক্যাল ভালো করে পড়বা, সেখান থেকে দুই একটা প্রশ্ন পাবা। বিগত বছরের প্রশ্ন অধ্যয়ন করো, সিলেবাসের টপিকগুলো অধ্যয়ন করো, আর বিগত বছরের প্রশ্নের কাছাকাছি প্রশ্ন করো। এটা করলেই প্রশ্ন কমন কিছুটা তুমি পেতে পারো। কনসেপচুয়ালি প্রশ্ন কিন্তু তেমন কমন হয় না। ওকে, নেক্সট। আচ্ছা, এই দেখো, জেসিকা 15-16তে আশা রাখতে পারো, বাট আমি মনে করি 100, মানে আমি তো ঝুঁকি দিতে চাই না, 130-এর উপরে একদম সেফ। আর তার নিচে আমি মনে করি না যে 100% সিউরিটি যে দিতে পারি যে কেউ পাস করবে। এনিওয়ে শোনো, এই প্রথম চ্যাপ্টারটা থেকে কি কি প্রশ্ন পড়বা। প্রথম চ্যাপ্টারের প্রশ্নগুলো আমি একটা এখানে রাখছি তালিকা। এই যে বাস্তববাদী পদ্ধতি আন্তর্জাতিক রাজনীতি অধ্যয়নের, উদারবাদী পদ্ধতি, এই উদারবাদী পদ্ধতি আলোচনা করলেই তোমরা বুঝতে পারবা গতকালকে প্রশ্নটা সঠিক উত্তর কি। তারপরে গঠনবাদী পদ্ধতি, তারপরে একই প্রশ্ন দুবার আছে, আন্তর্জাতিক রাজনীতি অধ্যয়ন সংক্রান্ত নারীবাদী ফেমিনিজম যে অ্যাপ্রোচটা আছে সেটিও পড়া উচিত। সভ্যতার সংঘাত তত্ত্ব আলোচনা করুন, ক্রীড়া তত্ত্ব আলোচনা করুন। কমপক্ষে এখানে 6টা প্রশ্ন আছে, আর আগের আমি 5টা প্রশ্ন দিয়েছি। এই 5, 6, 11টা প্রশ্ন প্রথম চ্যাপ্টার থেকে তোমার কমপক্ষে পড়া উচিত। কমপক্ষে এই 11টা প্রশ্ন পড়া উচিত। বিগত বছরের প্রশ্ন পাশাপাশি এইখানে আছে হলো 6টা প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমার অবশ্যই পড়া উচিত। নেক্সট। আচ্ছা, এখন আমি এইখানে একটা প্রশ্ন আমি চাচ্ছিলাম যে আজকে আলোচনা করব। আসলে প্রশ্নগুলো আলোচনা করলে তোমাদের কাছে এখন খাতা কলম নেই, ফলে তোমরা এগুলো শুনতেও পারবে না। তো ট্রান্স আটলান্টিক রিলেশনস নামে একটা প্রশ্ন করেছিল, আটলান্টিকের দুপারের সম্পর্ক। এই আটলান্টিকের দুপারের সম্পর্কের জায়গায় তোমরা ইউরোপিয়ান ইউনিয়নের সাথে, এই যে দেখো ইউরোপিয়ান ইউনিয়নের চিত্র, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12টা তারা আছে। এটা কিন্তু একটা প্রিলির প্রশ্ন, কোন একবার কোন পরীক্ষার কনফিডেন্সের প্রশ্নেও মনে ছিল ইউরোপিয়ান ইউনিয়নের পতাকায় কটা স্টার আছে। এটা ইউরোপিয়ান ইউনিয়ন, এটা হলো আমেরিকার ম্যাপ, বুঝতেই পারছো আমেরিকার ম্যাপ। এটা সরি ম্যাপ বলছি, ন্যাশনাল ফ্ল্যাগ, পতাকা। এটা হলো ইউরোপিয়ান ইউনিয়নের ফ্ল্যাগ। এই দুটা হ্যান্ডশেক করছে, মানে এই দুই অঞ্চলের রিলেশনটাকে ট্রান্স আটলান্টিক রিলেশনস বলে। এটা নিয়ে আমরা চাচ্ছিলাম যে একটু কিছু লিখবো, তো এই মার্কারে একটু লেখা অসুবিধা, আজকে আমি এই জায়গায় কিছু পড়াবো না। নেক্সট, আপনি তো দেখাই যে কি কি টপিক আমি আরো এখানে পড়ানোর ইচ্ছা আমার ছিল। পরেরটাই যাও। হ্যাঁ, এটা ছোট। তারপরে যে গেম থিওরিটা আমার পড়ানোর ইচ্ছা ছিল। গেম থিওরি জিনিসটা কি, এটা একটা ইন্টারেস্টিং আলোচনা আছে। দেখছো দুটা গাড়ি, নিশ্চয়ই কিছু একটা হবে। তো এটা যখন ক্লাস আমি নিব তোমাদের, একদম এই টপিকে ক্লাস শুরু হবে, তখন আমি এটা তোমাদেরকে দেখাবো, গেম থিওরি ব্যাখ্যা করব। নেক্সট, তারপরে এই যে ক্ল্যাশ অফ সিভিলাইজেশন একটা থিওরি আছে। না, রাজু স্যার যেটা বলেছিলেন ঠিকই বলেছেন, কিন্তু আমরা অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এসব পোলাপানদের একাডেমিক পড়াশোনার উপর জোর দিতে বলি। আচ্ছা, আমি পার্সোনালি একজন শিক্ষার্থী অনার্স পাশের আগে চাকরি পড়া শুরু করাটাকে আমি সমর্থন করি না। এটা আমার ফিলোসফি, দিস ইজ মাই ডক্ট্রিন, যে একজন শিক্ষার্থী তার একাডেমিক জীবনকে এনজয় করবে, সে একাডেমিক রেজাল্ট ভালো করার চেষ্টা করবে, সে 2-4টা প্রেম করবে, মানে একটা ব্রেকআপ হলে আরেকটা করবে, একসঙ্গে 4টা না। আর সে কি করবে,
ভালো স্বাস্থ্যের অধিকারী হবে, ভালো খাওয়া দাওয়া করবে, সে তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করবে, ইংরেজি ভাষা ডেভেলপ করবে, বাংলা ভাষা ডেভেলপ করবে, কবিতা সে পাঠ করবে, আবৃত্তি সে শিখবে, ছবি আঁকা শিখতে পারে, সে উপস্থিত বক্তৃতা শিখতে পারে, ডিবেট শিখতে পারে, এগুলো সে করবে, ভাষা শিখবে। আর যদি মনে সে করে যে আমি কিছু প্রিপারেশন নিতে চাই চাকরির, প্রতিদিন পত্রিকা পড়বে, গণিত পারলে একাডেমিক বইগুলো সলভ করবে। এর বাইরে চাকরির পরীক্ষার জন্য গাইড বই কিনে নিয়ে গিয়ে পড়া, রিটেন হোক আর প্রিলি হোক, সেগুলোর সাথে আমি পার্সোনালি একমত নই। আমি একাডেমিক জীবনটাকে উপভোগ করতে চাই, সাথে কিছু এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস করতে চাই। আমি চাকরির প্রিপারেশন নেওয়ার পক্ষে নয় ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে। এটা আমার ডকট্রিন। আমি জাস্ট আমার মতবাদটা দিলাম, তুমি আমার সাথে একমত নাও হইতে পারো। ওকে, ক্ল্যাশ অফ সিভিলাইজেশন। তোমরা জানো যে এই কোল্ড ওয়ার পরবর্তী বিশ্বে কালচারাল যে আইডেন্টিটি, সাংস্কৃতিক যে পরিচয় এবং ধর্ম পরিচয়, এই ধর্ম পরিচয়ে মানুষ বিভক্ত হয়ে যাবে। খ্রিস্টান ধর্মের ওরা এক গ্রুপ হবে, লাতিন আমেরিকা এক গ্রুপ হবে, মুসলিম দেশগুলো এক গ্রুপ হবে, হিন্দু দেশ ভারত একটা গ্রুপ হবে, বৌদ্ধরা এক গ্রুপ হবে, অর্থোডক্স খ্রিস্টানরা একটা গ্রুপ হবে, জাপানিজরা একটা গ্রুপ হবে, চায়না একটা গ্রুপ হবে। কালচারের ভিত্তিতে, তারপরে ধর্মের ভিত্তিতে এই যে বিভিন্ন গ্রুপ, এই গ্রুপগুলোর মধ্যে এবার সংঘর্ষ বাঁধবে। সেটা নিয়ে ক্ল্যাশ অফ সিভিলাইজেশন একটা থিওরি আছে, এটা আমি আরো ক্লিয়ার করে ক্লাসে আলোচনা করব। নেক্সট টপিক, নেক্সট স্লাইড। তো এই হলো তোমাদের সাথে আমার আজকের আলোচনা। এবার আসো তোমাদের কিছু প্রশ্ন নিয়ে আমি আলোচনা শেষ করি। প্লিজ এবার দ্রুত প্রশ্ন করো, আমি আলোচনা করে দিই। শোনো, উদারতাবাদ যে অ্যাপ্রোচটা, উদারতাবাদ যে পদ্ধতি আন্তর্জাতিক রাজনীতি অধ্যয়নের, সে উদারতাবাদ দীর্ঘস্থায়ী শান্তি কিভাবে প্রতিষ্ঠিত হয়, করা যায়, সেই বিষয়টা নিয়ে আলোচনা করে। এই উদারতাবাদ থিওরিতে বলা আছে গণতন্ত্র প্রতিষ্ঠা করলে শান্তি প্রতিষ্ঠিত হবে। এই উদারতাবাদ থিওরিতে বলা আছে সংগঠন প্রতিষ্ঠা করলে, ইনস্টিটিউশন গড়ে তুললে শান্তি প্রতিষ্ঠিত হবে। বাণিজ্যিক মুক্ত বাণিজ্য গড়ে তুললে শান্তি প্রতিষ্ঠিত হবে। এই যে ইনস্টিটিউশন গড়ে তোলার কথা, এটা উদারতাবাদেই আছে। নব্য উদারতাবাদে তো থাকবে এই কথা, কিন্তু এটা উদারতাবাদে আছে, পরিষ্কার ভাবেই আছে। তোমরা চাইলে পলিটিক্যাল সায়েন্সের বইগুলো দেখতে পারো। এটাকে বলা হয় ইনস্টিটিউশনাল পিস থিওরি। ইনস্টিটিউশনাল পিস থিওরি উদারতাবাদী অ্যাপ্রোচেরই অংশ। ফলে এই প্রশ্নের উত্তর উদারতাবাদ করতে কোনো সমস্যা নেই। যারা উদারতাবাদ করেছো মার্কস পাবে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তোমরা মার্কস পাবে। ওকে, কাট মার্কস কত? আমার দৃষ্টিতে কাট মার্কস 123। কেন এটা মনে করছি? কারণ এবারে আসন বেশি নয়, আসন বেশি ডাক্তারদের কাট মার্কস কমিয়ে দিবে। এবারে 45তম রিটেন পরীক্ষা দিয়ে পর্যাপ্ত সময় পেয়েছে 46 পরীক্ষা দেওয়ার। ফলে যারা 45 রিটেন দিয়েছে, তার আগের বার রিটেন দিয়েছে, এরা অনেক ভালো পরীক্ষা দিয়েছে। আর একটা কারণ বলি, এই যে ফেসবুকে আমরা লেখালেখি করি, আমাদের ফ্যান ফলোয়ার না, ফেসবুকে নাই এরকম বহু মেধাবী স্টুডেন্ট ঘরের মধ্যে বসে আছে, কোচিং সেন্টারেও যায় না, পরীক্ষা দিলে 150 পায়। ওরা ঢাকা ইউনিভার্সিটি হলগুলোতে আছে, বুয়েটের হলে আছে, রাজশাহী ইউনিভার্সিটি হলগুলোতে আছে। এরা কোচিং সেন্টারে যায় না, এরা আমার ফলোয়ার নয়, এরা আমার এখানে এসে কমেন্ট করে না যে 115-16 বেশি পাবো না। এইরকম একটা গ্রুপও আছে। তো এই গ্রুপে পরীক্ষা ভালো হয়। ইমিডিয়েট যারা রিটেন দিল, তারা একটা সময় পেয়েছে প্রিলি পরীক্ষা দিয়ে, তাদের পরীক্ষা ভালো হয়েছে অনেকেরই। তারপরে জেনারেল ক্যাডারের সংখ্যা খুব বেশি না, ডাক্তার বেশি, ডাক্তারদের জন্য আলাদা কাট মার্কস করার বিধান আছে। এসব বিবেচনায় আসলে নতুন প্রার্থী বা জেনারেল ক্যাডারের জন্য প্রার্থী খুব বেশি যে টিকাবে তা নয়। সেই বিবেচনায়
রাজু ভাই যেটা 125 বলেছে আমি তার সাথে একমত। তো আমি আমার মনে করছি 2 মার্কস কম হলেও হতে পারে। ফলে আমি মনে করছি যে 123 কাট মার্কস। তোমার মনে হতে পারে 110, তোমার হতে পারে 115, কারো হতে পারে 130। প্রত্যেকে যার, যার দৃষ্টিভঙ্গি থেকে এটা বলতে পারে। আমি যদি 110 বলি তুমি আমারে গালিগালাজ করবা যে কোচিং এ রিটেন ব্যাচে ভর্তি করানোর ধান্দা। আমি যদি 125 বলি তুমি অনেক গালিগালাজ করবা প্রিলি ব্যাচে ভর্তি করানোর ধান্দা। তো আমি তো ভাই কোচিং জীবী, আমি কোচিং করে আমি খাই। ফলে তুমি আমি যেটাই বলি না কেন তুমি আমারে গালিগালাজ করবা, আমার সমালোচনা করবো। তো এগুলোকে আমি খুব বেশি পাত্তা দেই না, কারণ তোমরা প্রধানমন্ত্রী একটা নিউজ হলে তার নিচেও কি করো সেটা আমি জানি। বাংলাদেশে যারা সেলিব্রিটি তাদের পেজের নিচে কি কমেন্ট করো সেটাও আমি জানি। ফলে আমি এগুলো নিয়ে খুব বেশি ওরিড চিন্তিত না। তোমাদের কার কি প্রশ্ন বলো? কাট মার্কস আমি বলে দিয়েছি। তবে আমি এটা বলতে পারি 110 যাদের মার্কস তারা তো ভালো পরীক্ষা দিয়েছে। ভালো পরীক্ষা দিয়েছে মানে ভালো প্রিপারেশন নিয়েছে। কিছু নেগেটিভ মার্কিং হয়ে গেছে, দিনটা ভালো ছিল না, তা না হলে সে প্রিলি পাস করার মতো শিক্ষার্থী। এই শিক্ষার্থী এখন চাইলে রিটেন একটা ফুল কোর্স করতে পারে। রিটেন কোর্সটা খুব দ্রুত শেষ হয়ে যায়, 3-4 মাসের মধ্যে শেষ হয়ে যায়, সর্বোচ্চ 5 মাস। তারপরেও প্রিলি পড়ার জন্য পর্যাপ্ত সময় থাকে। সেটা পড়ে আমার মনে হয় যে প্রিলি পাস করা তারপর জন্য সম্ভব হবে, যেহেতু তার একটা ভালো প্রিপারেশন আগেই আছে। আর রিটেন যখন পড়াশোনা সে করবে, কিছু না কিছু তো প্রিলির পড়াশোনা হবে। রিটেনে গণিত মানে প্রিলি গণিত, রিটেনে ইংরেজি মানে প্রিলির ইংরেজি। আরেক ফাল্গুন, প্রিলি প্রস্তুতি ভালো না কিন্তু নিজেকে এগিয়ে রাখতে লিখিত কোচিং করতে চাই। প্রিলি প্রিপারেশন ভালো না, লিখিত কোচিং করতে চাও কেন? কনফিডেন্সের ফাউন্ডেশন কোর্স করো। তুমি যেটা চাচ্ছ ওইটাই ফাউন্ডেশন কোর্স। ওকে, আর কি প্রশ্ন বলো? দ্রুত প্রশ্ন লিখো, দ্রুত প্রশ্ন, দ্রুত প্রশ্নগুলো লিখতে হবে। সাতচল্লিশ পিরিয়ডের জন্য কোন বইগুলো ভালো হয়? সিম্পল বই, কনফিডেন্সের লেকচার শিট, কনফিডেন্সের টিচারের ক্লাস, কনফিডেন্স কর্তৃক প্রকাশিত অ্যাকসেন্ট বই প্রিলি পাস করার জন্য যথেষ্ট। এই বইগুলো থেকে কি পরিমাণ প্রশ্ন কমন হয় তার প্রমাণ কিছুক্ষণ পরে রাজু ভাই তার ফেসবুক পোস্টে দিবে। কিছুক্ষণ পরে রাজু ভাই তার ফেসবুক পোস্টে এটা জানাবে। আমি যে সাম্প্রতিক শীটটা দিয়েছিলাম, এই শোনো, কনফিডেন্সের যে সাম্প্রতিক শীটটা আমি দিয়েছিলাম এবং আমি বলেছিলাম পরীক্ষার আগের দিন এই শীটটা পড়ে যেতে, এই শীটটা পড়ে যেতে আমি বলছিলাম। এই শীট থেকে কটা প্রশ্ন কমন হয়েছে? মামুন ভাই আরো দুটো পাওয়া গেছে, মোট 8টা। হ্যাঁ, 8টা প্রশ্ন কমন হয়েছে কনফিডেন্সের সাম্প্রতিক শীটটা থেকে, যেটা আমরা পরীক্ষার দিন ফ্রি দিলাম। সেখান থেকে 8টা প্রশ্ন কমন। ভাই আর কত চাও বলো? বলে আমাদের উপর ভরসা রাখো, আমাদের এই ম্যাটেরিয়ালস গুলো পড়ো, তুমি পাস করবে। রিটেন এক্সাম কবে হতে পারে আমার ধারণা নেই, তবে যেদিন রেজাল্ট হবে, রেজাল্ট প্রিলির যেদিন রেজাল্ট দিবে আর কি, রেজাল্টের দিন একটা সম্ভাব্য ডেট বলবে, ওইটা অনুযায়ী আমরা আমাদের ক্লাস এগুলো সেট করব। পরে যদি পরীক্ষা পিছায় ভালো, না পিছালেও আমরা যেন ওই সময়ের মধ্যে শেষ করতে পারি, সেটাই আমাদের প্ল্যানিং থাকবে। ওকে, আমার মনে হয় না তোমাদের আর বেশি প্রশ্ন আছে, কারণ তোমাদের যে প্রশ্নগুলো থাকবে সেগুলো আমি জবাব দিয়েছি। এবং রিটেনের জন্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর প্রিপারেশন নেওয়া তোমাদের আমার মনে হয় যে সহজ হবে আজকের এই আলোচনাটা। যারা পরবর্তী সময়ে অনলাইনে ক্লাসটি দেখবে, দেখার সময় তারাও একটু শেয়ার দিয়ে দিও। আর হচ্ছে যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে সেটা আমাকে জানিও। ক্লাসের পিডিএফটা কিভাবে পাবো? আমি হচ্ছে যে কোন বর্ষের শিক্ষার্থী ফাউন্ডেশন কোর্স করতে পারবে? 3rd ইয়ার ফাউন্ডেশন কোর্স পারবে, 3rd ইয়ার পারবে ফাউন্ডেশন কোর্স। আচ্ছা, 3rd ইয়ার পারবে ফাউন্ডেশন কোর্স। আমরা পিডিএফটা দেখি কিভাবে দেওয়া যায়, হয় কনফিডেন্সের গ্রুপে আপলোড দিব অথবা ইমেজ করে সেটা আমাদের পেজে আপলোড দিব। কনফিডেন্সের শীট এবং বইগুলো পড়েছি, অনেক কমন পেয়েছি। তনিমা ইসলাম তন্নি, এটাই সত্য কথা, এটা ঘটবে, এটাই ঘটবে। হ্যাঁ, তোমরা কনফিডেন্সের উপর ভরসা রাখো, রাজু ভাইয়ের উপর ভরসা রাখো, কনফিডেন্সের টিচারদের উপর ভরসা রাখো, ম্যানেজমেন্টের উপর ভরসা রাখো, বই শিটের উপর ভরসা রাখো, তোমরা ঠকবে না। কনফিডেন্স একটা ব্যবসা প্রতিষ্ঠান, কিন্তু
সার্ভিস দিয়ে কাস্টমারকে স্যাটিসফাইড করে কাস্টমারের উপকার করে ব্যবসা করতে চাই, এটা মনে রেখো। তো ওকে, ভালো থেকো সবাই, আর কথা না বলি, ইনশাল্লাহ তোমাদের সাথে রেগুলার ক্লাসে দেখা হবে। আর অফলাইনে আমি মে মাসে ক্লাস নিব ফার্মগেট, মে মাসে ক্লাস নিব পুরান ঢাকায়, মে মাসে ক্লাস নিব অনলাইনে আমার বই কনফিডেন্সের শাখাগুলোতে পাবে। ঢাকার বাইরে আমি চট্টগ্রাম ক্লাস নিব, রাজশাহীতে ক্লাস নিব, ময়মনসিংহে ক্লাস নিব এবং খুলনায় ক্লাস নিব। খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম, চকবাজার এবং জিইসি, এই ব্রাঞ্চগুলোতে আমি মে মাসে ক্লাস নিব। তোমাদের দাওয়াত দিলাম, তোমরা প্রত্যেকে আমার ক্লাসে হাজির হয়েও ইনশাল্লাহ ক্লাসে অনেক কিছু আলোচনা হবে। ভালো থাকবে সবাই, সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করো। আর একটা কথা, সেটা হলো যে হতাশ হয়েও না, যা পরীক্ষা হয়েছে, সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে যা হয়েছে আলহামদুলিল্লাহ, সামনের দিকে আগাও। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।